এই নামা ওকে গাড়ি থেকে। আরে চল, এই চল কোথায় নিয়ে যাচ্ছ? এই চল, চল। এই চল চল, বেশি কথা বলিস না, চল। কি করছো তোমরা? চল, এই চুপ। ছাড়ো আমাকে। এই চল, চুপ চল এখান থেকে, চল। চুপ একদম চুপ, চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে, আমার কথা বলে চুপ। কেন এনেছো আমাকে এখানে? তোকে পুজো করার জন্য নিয়ে এসেছি রে। কি রে সূর্য, আরে বলেছিলাম ভালো কথাই বোঝাবি, কেন মারলি বলতো বেচারাকে? আরে 1 মাস ধরে ভালোবেসে বোঝাচ্ছি লোকটাকে, কিন্তু কিছুতেই বুঝছে না। উল্টে আমাকে পুলিশের হুমকি দিচ্ছে, বলছে আমি কিছুতেই সাইন করব না আর নিজের জমিও বেচবো না। এই দেখুন। আরে বাবা 11 টাকা দিচ্ছি তো, সইটা করে দাও। দেখো আমি সবার সুখ শান্তির জন্য প্রদীপটা জ্বালিয়েছি, অকারণে কেন নিজের চিতা জ্বালাতে চাইছো? রজনী দিদি, বাপ ঠাকুরদার জমি বিনা পয়সায় ভাবে কি করে দেবো আমি? মানে তুমি মানবে না তাই তো? আমি 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 এই জমি দেবো না। চল রে, বডিটা ফেলে দিয়ে না, কোথাও। পড়ে থাকতে দাও একে এখানে। ভয় না দেখালে কোনো কাজ হবে না, ভয় থাকলে আমরা থাকবো, আর সকলে জানুক যে আমাদের কথা না মেনে চললে কি পরিণাম হয়। আরে দিদি, তুমি এসব কেন বানাচ্ছো? আমি বানিয়ে দিচ্ছি। না না, আমার ছেলের পছন্দের খাবার আমি নিজের হাতে বানাবো। আচ্ছা তুই একটা বাটি দে, আচ্ছা ঠিক আছে। তুই অন্য কাজগুলো দেখ। হ্যাঁ দিদি। আরে হালুয়া খাই। আরে এ কি করছো? আগে আমার ছেলে খাবে, তারপর তুমি খাবে। আজব তো। আচ্ছা, তো গেম খেলা হচ্ছে। হ্যাঁ মা। দেখ তোর জন্য কি এনেছি, আরে হালুয়া? নিজের হাতে বানিয়েছি। খুব টেস্টি হয়েছে মা। আমেরিকা যাওয়ার পর জানো, তোমার নিজের হাতে তৈরি করা খাবার আর এই হালুয়া খুব মিস করবো আমি। বিদেশে গিয়ে পড়াশুনো করে শুধু ডিগ্রি আনবি, বিদেশি বউ আবার আনিস না যেন। যদি বিদেশি বউ না চাই তোমার, তাহলে একটা শর্ত আছে, আমার সঙ্গে একবার গেম খেলতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে বিদেশি বউ আনবো না, না হলে তো। আচ্ছা, মাকে চ্যালেঞ্জ। তোর কি মনে হয় এই সব কিছু আমি পারি না? সব পারি, সব শিখেছি। দে। আরে মা, আগে বোর্ডটা তো ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তুমি শিওর হারবে। আরে প্রণাম দাদা, কেমন আছো? বৌদি তুমি একটু এসো। আচ্ছা শোন, তুই গেম খেল, আমি এক্ষুনি আসছি। আরে মা খেলো না। আরে খেল না, আসছি আমি বাবা। বল। বৌদি, মাধবের মার্ডার কেসে পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে। আরে সেটা তো হওয়ারই ছিল, আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু বৌদি, এবারে পুলিশ তোমার এগেনস্টে একটা খুব বড় উইটনেস পেয়ে গেছে। সাক্ষী? কে সে? আরে এই হরিদাস দা, মাধবের বন্ধু। তুই গাড়ি বের কর, আমি বেরোবো। ঠিক আছে। নমস্কার দিদি। কি রে, কি দেখেছিস? কিছু দেখিনি তো দিদি, আমি সত্যি কিছু দেখিনি। আরে যখন কিছু দেখিসনি তাহলে পুলিশকে ফোন করলি কেন? ওটা ভুল করে হয়ে গেছিল দিদি, আমি ফোন করতে চাইনি, ওটা অন্য জায়গায় করছিলাম। মিথ্যেবাদী একটা, বাচ্চাদের দিব্যি খাতো। দিদি আমি আমার সন্তানদের দিব্যি খেয়ে বলছি, আমি কিছু দেখিনি।
জানিস তো হরি, এখানকার কোনায় কোনায় আমার নজর আছে। এখানকার মোড়গো আমাকে জিজ্ঞেস করে ডাকে, তুই এটা কি করে ফেললি? খুব হিরো হওয়ার শখ হয়েছে তোর, তাই তো? তাহলে তোকে একটা কথা বলি, মাধবেরও হিরো হওয়ার খুব শখ ছিল। আর আমার এই বন্ধুকো না, বেটা কারুর কথাই শুনতে চায় না। দিদি দিদি আমার ভুল হয়ে গেছে দিদি, আমি বুঝতে পারি না, আমাকে একবার ক্ষমা করে দিন দিদি। দিদি দিদি আমি আর বুঝে কখনো এরকম- গেছিস? হ্যাঁ বুঝেছি দিদি। শুনছ পুলিশের লোক। নমস্কার দারোগা বাবু, এখানেও এসে গেছেন? আমরা মাধবের মার্ডার কেসে হরির বয়ান নিতে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? ভয় দেখাতে এসেছেন সাক্ষীকে? আরে এই কেমন কথা বলছেন? আমি কেন ভয় দেখাবো ওকে? আমি জনতা সেবক, ওর খবর নিতে এসেছি। হরি, ভয় পেও না, পুলিশ তোমার সাথে আছে। বলো তুমি কি দেখেছো? স্যার স্যার আমি কিছু দেখিনি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে একা হরি? ছেড়ে দিন স্যার। আমি কিছু দেখিনি হরি, স্যার, আমাকে কথাটা ছেড়ে দিন শোনো, স্যার। হরি, আমি কিছু হরি, জানি না স্যার, আমাকে আমার কথাটা ছেড়ে দিন। পুলিশ তোমার সাথে আছে। হরি, হরি, কি জানেন তো দারোগা বাবু, এই এলাকাটা হয়তো আপনার থানার আন্ডারে আছে, কিন্তু শাসন আমার চলে। আমার নাম রজনী পান্ডে, আর আমার কাজে বাধা দেওয়ার আগে না 100 বার ভাববেন। আমি তোমার এই বেকার ভয় দেখানোতে পিছু হটতে রাজি নই রজনী পান্ডে, বরং তুমি উল্টো গোনা শুরু করো। আজ নয়তো কাল কেউ না কেউ এমন নিশ্চয়ই থাকবে যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তখন আমি তোমাকে হাত করি পড়াবো। জেগে স্বপ্ন দেখা উচিত নয় দারোগা বাবু, এমনটা না হয় আমাকে হাত করা পরানোর চক্করে আপনার এই উর্দি না খুলে যায়। সূর্য, তুই এখানেই থাক, আর দেখ যেন কেউ হরিকে বিরক্ত না করে। স্যার, এই রজনী পান্ডের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে না ওর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াবে। শ্রদ্ধা, শ্রদ্ধা, এটা কি করছো তুমি? আরে কিচেনে আবার জল আসছে না। তুমি তো জানো যে তোমার পেটে 2 মাসের বাচ্চা আছে। এই অবস্থায় এত বেপরোয়া হয়েও না। দেখো, যখন প্রেগন্যান্সি শুরু হয় তখন বেশি খেয়াল রাখতে হয়। তুমি তো আছো আমার খেয়াল রাখার জন্য। আরে আমি তো আছি, আর আমি থাকতে তোমায় কোনো রিস্ক নিতেই দেবো না। চলো চলো বসো, আরে? চলো বসো, ঠিক করে বসো। তুমি অনুজ। কাজ আমি করে দেবো, তুমি বসো, আমি বালতিটা রেখে আসছি। হ্যাঁ, আর তুমি যে এই রিস্কটা নিচ্ছ তার কি? শ্রদ্ধা, আমি ক্রাইম রিপোর্টার, এটা আমার ডিউটি। অনুজ, এরা খুব বড় ক্রিমিনাল। এদের বিরুদ্ধে এইসব ছেপে তুমি কেন নিজের বিপদ ডেকে আনছো? শ্রদ্ধা, এরা ক্রিমিনাল, কাউকে না কাউকে তো ওদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। অনুজ, আগের বিষয়টা আলাদা ছিল, এখন আমার ভয় করে। এখন আমরা একা নই। শ্রদ্ধা, আমি একটা ভালো সমাজ তৈরি করতে চাই, এমন একটা সমাজ যেখানে রজনীর মতো কোনো অপরাধী থাকবে না। আর আমিও যদি বাকিদের মতো চুপ করে থাকি, তাহলে হবু সন্তানের চোখে চোখ রাখবো কি করে? দেখো, তুমি আমার বউ হওয়ার পাশাপাশি একজন টিচার, যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে এই সমাজকে কি মেসেজ দেব? শ্রদ্ধা, ক্রাইম রিপোর্টার হওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা আমার কাজ। যে লোকটাকে রজনী মেরেছে সেও তো কারোর ছেলে ছিল, কারোর ভাই ছিল, তারও তো ন্যায় পাওয়া উচিত না? ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রাখবে। হ্যাঁ বাবা, ঠিক আছে। আরে হ্যাঁ, কাজ হয়ে যাবে, কাল আসুন না। দাদা, দাদা, এই দেখো কাগজে কি ছেপেছে এই বৌদির ব্যাপারে। গুন্ডা রানীর রাজত্বে এবার বিধায়ক হতে চলেছে রাজ্য পান্ডে। সালা জমের বাড়ি যাবে। আরে কি হলো? অনেক ছাড় দিয়েছো তুমি একে, কিছু একটা করতে হবে। সকাল সকাল চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? কাকে কি করতে হবে? আরে এই ক্রাইম রিপোর্টার অনুজ মিশ্র ফ্রন্ট পেজে তোমার বিরুদ্ধে লিখেছে। পার্টির হাইকমান্ড পড়ে নিয়ে যদি তোমার বিধায়কের টিকিট না দেয়। টিকিট তো আমিই পাবো, চিন্তা করো না। আর এই সাংবাদিককে আমার খুব ভালো লেগেছে, দম আছে।
শ্রদ্ধা, তুমি ফোনে ব্যস্ত? তোমায় বলেছিলাম না আপেলটা খেতে। আরে আমি গোটা আপেল খেয়েছি। একটা দিয়ে কি হবে? এখন তো হেলদি খাবার খাওয়া খুবই দরকার, তাই না? আমি জুসও খেয়েছি। কোনো ব্যাপার না, আর একটা আপেল খাও, খাও। খাও। হবু সন্তানের শরীরের সঙ্গে সঙ্গে নিজের শরীরটাকেও একটু দেখুন সাংবাদিক মশাই। একটু ফল টল আপনিও খান। আপনি এখানে? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কাগজে কত কি লেখেন আপনি আমার নামে, তাই দেখা করার ইচ্ছে হলো। অনেক অনেক অভিনন্দন আপনাদের, আপনারা মা বাবা হতে চলেছেন। শ্রদ্ধা, কত মাস হলো? 2 মাস। বাহ, ঈশ্বর করুন যেন পৃথিবীতেই বাচ্চাটা চোখ খোলে, আর চোখ খুলে যেন নিজের বাবাকে নিজের চোখের সামনে দেখে। আপনি ভয় দেখাচ্ছেন আমাকে? আরে না না সাংবাদিক মশাই, আমি জানি আপনি খুব সাহসী। দেখুন, ভালোবেসে আপনাকে বোঝাচ্ছি। আমার বিরুদ্ধে এইসব লেখাটেখা ছেড়ে দিন। দেখুন, আপনার যা করার আপনি করে নিন, কিন্তু আমি আমার পা পিছন দিকে সরাবো না। আমি তো আপনার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলাম, যাকে বাদ দিন, আপনার ইচ্ছা। এই চল। শুনেছি কলমে নাকি তলোয়ারের চেয়ে বেশি শক্তি থাকে, দেখা যাক। বৌদি, কলমের তলোয়ারের থেকে বেশি শক্তি আছে, এটা সত্যি কথা নাকি? একদম সত্যি। তবে কি জানিস তো, বন্দুকের থেকে বেশি নয়। ভেরি গুড, আমি এক্ষুনি আসছি। এবার দেখা যাক এই রজনী পান্ডেকে কে বাঁচায়। অনুজ, কোথায় যাচ্ছ তুমি? শ্রদ্ধা, আরে কিছু তো বলো, কোথায় যাচ্ছ? দেখো অনুজ, আমার খুব চিন্তা হচ্ছে, আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ যেও না। শ্রদ্ধা, আমার কিচ্ছু হবে না, এত ভয় পাওয়ার দরকার নেই। আমি জানি কিভাবে এদের সাথে ডিল করতে হয়। হ্যাঁ, ট্রাস্ট মি। টেম্পোতে তো কোনো অস্ত্র নেই। কি অনুজ? স্যার, আমার কাছে একদম ঠিক খবর ছিল। এই টেম্পোতেই রজনী পান্ডে বেআইনি অস্ত্র পাচার করতে চাইছিল। স্যার, আপনি রেড করতে আসবেন, হয়তো এই খবরটা আগে থেকেই রজনী পান্ডে জেনে গেছিল। স্যার 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 বল, অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? স্যার, গণেশ, গণেশ, ছেড়ে দাও ওকে। ও এমনিতেও মুখ খুলবে না, আর তাছাড়া ওদের মতো মানুষেরা আমাদের থেকে রজনীকে বেশি ভয় পায়। যাদব, কমপ্লেন রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যার। না স্যার, আমি এখনই কমপ্লেন লেখাতে চাই না। কেন? বসো। অদ্ভুত ক্রাইম রিপোর্টার তো তুমি অনুজ। তোমার আর্টিকেলের জন্যই রজনী তোমার বাড়ি গিয়ে তোমাকে আর তোমার হবু সন্তানকে হুমকি দিয়েছে, আর তুমি বলছো যে তুমি কমপ্লেন লেখাতে চাও না। অদ্ভুত ব্যাপার। ওদিকে হরি মাধবের খুনের ব্যাপারে কমপ্লেন লেখাতে বারণ করে দিল, আর এখন তুমি বারণ করছো। অনুজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এবার কিন্তু আমরা সুযোগ পেয়েছি রজনী পান্ডেকে সোজা জেলে ঢোকানোর। আমি এক্ষুনি ওর বিরুদ্ধে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কেস ফাইল করছি। স্যার, আমার বক্তব্য হচ্ছে আমি এই মুহূর্তে কমপ্লেন করতে চাই না। স্যার, আমার কাছে ওর বেআইনি অস্ত্র পাচারের আর রেড মাফিয়ার আরও 2টো লিঙ্ক আছে। স্যার, আমি আমার এই কলমের জোর দিয়ে রজনী পান্ডেকে এক্সপোজ করতে চাই। ওর ক্রিমিনাল এম্পায়ারকে গোড়া থেকে উপড়ে ফেলবো। আমি ওর বিরুদ্ধে প্রমাণ একত্র করছি স্যার। স্যার, এখনো পর্যন্ত তো রজনী পান্ডের ওপর ছোটখাটো চার্জ লেগেছে। আপনি ওকে উঠিয়ে আনার আগেই দেখবেন ওর উকিল জামানত করিয়ে ছাড়িয়ে নিয়েছে ওকে। তাছাড়া আইন নিয়ে খেলার ব্যাপারেও খুব বড় খিলাড়ি। কিন্তু অনুজ, রজনী পান্ডের এই রাস্তায় আসার কারণ কিন্তু সমাজই। চল। আরে আমাদের আরেকটু সময় দাও দাদা। অনেক সময় দিয়ে দিচ্ছি তোকে, কিন্তু আর না। আমরা সব টাকা দিয়ে দেবো, বাবার শরীরটা খারাপ, তাই ওষুধ কিনতে গিয়ে। শ্বশুরের চক্করে আমাকে টাকা দিবি না? তাহলে নে এবার। বাবা,
বাবা ওঠো। এ, তুই কান্নাকাটি বন্ধ কর, চল। এবার তোর পুরো পরিবারকে আমি এক এক করে শেষ করব, সব কটাকে শেষ করব। চল, তুই তো গেলি। কি করলে? বাবানের মতো মাস্তানকে মেরে রজনী অসহায় মানুষদের মনে নিজের একটা ভগবানের ছবি তৈরি করেছিল। তাই সবাই নিজের সমস্যা নিয়ে তার কাছে আসতে থাকে। সবাইকে সাহায্য করতে করতে রজনী এই এলাকাতে নিজের ভয় আর আতঙ্ক তৈরি করে ফেলে, আর ও এই এলাকার মস্তান হয়ে ওঠে। কিন্তু প্রথমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো রজনী আজ সেই মানুষদেরকেই সরাতে শুরু করে। কিছু দুর্নীতিগ্রস্ত নেতা আর ব্যবসায়ীদের সাহায্যে রজনী পান্ডে এক্সটর্শন, ইলিগাল আর্মস ডিল, মার্ডারের মতো বেআইনি কারবারে নিজের নাম উজ্জ্বল করে। এই গরিবদেরকে সাহায্য করাটা তো লোক দেখানো ওর, আর এই লোক দেখানোর সুযোগেও রাজনীতিতে পা রাখতে চলেছে এবার। তাতেও আরো অনেক ক্ষমতাশালী হবে, আরো বাড়বে তার আতঙ্ক। এক মিনিট, এসপি সাহেব ফোন করেছেন। জয়েন স্যার। জয় হিন্দ। তোমাকে আমি কতবার বলেছি প্রমাণ ছাড়া রজনী পান্ডের সম্পত্তিতে তল্লাশি চালিও না। স্যার, আমরা ঠিক খবরই পেয়েছিলাম যে ওখানে বেআইনি অস্ত্র। তাহলে ওখানে কিছু পেলে না তো? দেখো, ওপর থেকে পলিটিক্যাল প্রেসার আছে, বোঝার চেষ্টা করো। কিন্তু স্যার, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। এখন থেকে বিনা প্রমাণে কোনো রকম অ্যাকশন নেবে না। ইয়েস স্যার। এসপির অর্ডার এসে গেল অনুজ। এবার সঠিক প্রমাণ ছাড়া আমরা রজনী পান্ডের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না। স্যার, প্রমাণ আমি আপনাকে এনে দেবো খুব তাড়াতাড়ি। আমি কথা দিলাম আপনাকে। আমি এলাম স্যার। এ পাগল হয়ে গেছিস নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাবে। আরে আমার আগে তো তুমি খাবে দাদা। পরের বছর আমার ছেলে আমেরিকাতে জন্মদিন পালন করবে ফিরিঙ্গি বন্ধুদের সাথে। পাসপোর্ট তো এসে গেছে, 2 মাস বাদে ভিসা চলে আসবে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে থাকতে চাই। এখানে থেকে পড়াশোনা করা যাবে না কেন? আরে কয়েক বছরেরই তো ব্যাপার। একবার আমি ইলেকশন জিতে গেলে বাকি তো তোকেই সামলাতে হবে। হ্যাঁ, দেখ বাবা, তোর জন্মদিনে শাড়ি আর কম্বল বিতরণ করছি আমি। নে, একবার হাত ঠেকিয়ে দে আর আশীর্বাদ নে সবার। আশীর্বাদ তো তোমার পাওয়া উচিত মা। তুমি লোকজনকে কত সাহায্য করো। আয়। হ্যাঁ, কম্বল দে দাদাকে। সবার আশীর্বাদ নে। মা, বন্ধু কল করেছে, বার্থডে উইশ করছে। কথা বলে আয়, যা। আমি আসছি। এই, তোরাই দিয়ে দে সবকিছু। কি হলো রে সূর্য? কেক খেয়ে মুখ এরকম করেছিস কেন? ভালো লাগেনি নাকি? আরে ওই যে লোকটা আছে না, অনুজ মিশ্র, তোমার এগেন্স্টে সোশ্যাল মিডিয়াতে যা তা বলছে। এই দেখো, নোট দিয়ে ভোট কিনছে রাজ্য পান্ডে। আরে ওই যে বস্তিতে তুমি টাকা দিয়েছিলে না ভোটের জন্যে, ও কোথাও থেকে জেনে গেছে আর এখন যা তা লিখছে। এবার কিছু তো একটা করতেই হবে দিদি, নইলে খুব সমস্যা হয়ে যাবে এবার ইলেকশনে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মৃতদেহের স্তূপের ওপর পা রাখে রাজ্য পান্ডে। এবার সে রাজনীতিতে প্রবেশ করছিল। ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল একজন ক্রাইম রিপোর্টার অনুজ মিশ্রা। অনুজ মিশ্রা কি রাজ্য পান্ডের এই গুন্ডামি থামাতে সফল হবে, নাকি তার জীবনটাই শেষ হয়ে যাবে রাজ্য পান্ডের গুন্ডামির কাছে? এমনিতে তোমার এখনই এতগুলো খেলনা কেনার কি দরকার ছিল? তো কি করতাম,
এত আনন্দ পেয়েছি যে কন্ট্রোল করতে পারছিলাম না। বিবেক, তুমি আমাদের তো ভয় পেয়ে দিলে। আসলে ম্যাম আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, আপনাকে অনেকদিন পরে দেখলাম, ভাবলাম দেখা করি। ভালো করেছো তুমি। আচ্ছা বিবেক, এটা অনুজ, আমার হাজবেন্ড। হ্যালো স্যার। হ্যালো বিবেক। আচ্ছা তুমি জানো, স্কুলে টপার ছিল আর আমার ফেভারিট স্টুডেন্টও। আচ্ছা ম্যাম, আমি আসছি। বাই স্যার। বাই। বাই। দেখো কত ভালো ছেলেও, দেখে তো মনেই হচ্ছে না যে রজনীর মতো একটা ক্রিমিনালের ছেলেও। এই দাঁড়া দাঁড়া, ওই যে সাংবাদিক মশাই, ছড়বো না আজকে। কি হলো? বিবেক, অনুজ, 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 অনুজ। এখানে আমার শাসন আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমি চাইলে না তোমার অনেক ক্ষতি করে দিতে পারি। যদি মুখ খোলো না, স্বামী তো গেছে, তোমার বাচ্চাও এবার যাবে, বুঝেছ? এই চল। অনুজ, 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 অনুজ। দেখুন শ্রদ্ধা ম্যাডাম, আপনি ভয় না পেয়ে বলুন কি হয়েছে। আমি খুব ভালো করে জানি কে করেছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আপনি অনুজের সঙ্গে ছিলেন, তাই আপনার সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ বলুন কে ছিল সে, প্লিজ বলুন। কে? কি ব্যাপার দারোগা বাবু, কি হচ্ছে বলুন তো এসব? একজন সাংবাদিককে দিনে দুপুরে গুলি করে দিল, অদ্ভুত তো। এই বেচারিকে কেন ডেকেছেন? দেখো, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। নামটা বলে দাও, বলে দাও। তোমার আর তোমার হবু সন্তানের সুরক্ষার দায়িত্ব এখন আমার। নামটা বলে দাও, কে মেরেছে তোমার স্বামীকে? নামটা বলো। পুলিশের থেকে বেশি আমি তোমার খেয়াল রাখবো। বলো। আমি 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 কিছু দেখিনি। আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। আমি জানি রজনী পান্ডে অনুজকে আপনিই মেরেছেন। আরে, যখন ওই সাংবাদিকের স্ত্রী নিজে বলছে যে ও কিছুই জানে না, তাহলে আপনি কি করে জানলেন? স্বপ্নে দেখেছেন নাকি? রজনী পান্ডে, আপনি যান এখান থেকে, আর পুলিশকে নিজের কাজ করতে দিন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, কাজ করুন। দেখো, ভেবে চিনতে, নিজের না হোক তুমি তোমার হবু সন্তানের কথা ভাবো। হ্যাঁ, আসছি। দেখুন শ্রদ্ধা ম্যাডাম, ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার। একবার বলে দিন ও ছিল তো। আপনার সুরক্ষা আমার রেসপন্সিবিলিটি, কিচ্ছু হবে না আপনার। প্লিজ একবার তো বলুন। আমার স্বামী সবকিছু বলেছিল তো আপনাকে। কি করেছেন আপনি? চলে গেল তোর প্রাণটা। কেন মিথ্যে রেসপন্সিবিলিটি নাটক করছেন আপনি? আসল সত্যিটা হলো আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আমি কিচ্ছু দেখিনি, কাউকে চিনি না, আমি কিচ্ছু দেখিনি।
স্যার, ক্রাইম হওয়ার জায়গার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর অনুজ মিশ্রর পোস্টমর্টম রিপোর্ট আর ব্যালিস্টিক রিপোর্টও চলে এসেছে। পোস্টমর্টম অনুযায়ী অনুজ মিশ্রর মৃত্যু গুলি লাগার ফলে দুপুরবেলার দিকে 3টে নাগাদ হয়েছে। আর ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী গুলির সাইজটা 9mm ছিল। 9mm? ইয়েস স্যার। আচ্ছা দাদু, রজনী পান্ডের কাছেও 9mm পিস্তলের লাইসেন্স আছে না? ইয়েস স্যার। আর বাঁচতে পারবে না রজনী পান্ডে। এই দেখো, ওই যে জমিটা তুমি হাতিয়েছিলে না, সেটা সমস্ত কাগজও আমরা বানিয়ে নিয়েছি। তুমি শুধু একবার দেখে নাও সব ঠিক আছে কিনা। বৌদি, আরে আরে আসুন দারোগা বাবু, বসুন, খাবার খান। কি ব্যাপার আজকে হঠাৎ আপনি এই গরিবের বাড়িতে? আপনার বাড়ি থেকে সমস্ত বন্দুক উদ্ধার করতে এসেছি। এই দারোগা, বাবলু ওদিকে দেখো। মাথা খারাপ তুমি নাকি? ওদিকে দেখো। এই দারোগা, বাবলু কিছু পেয়েছো কি? কি হচ্ছে? রাখো ওখানে, বন্ধ করো ওটা। এসব কি দারোগা বাবু, কি হচ্ছে এইসব? সন্দেহ নয়, প্রমাণ দিয়ে দেবো যে অনুজের মার্ডারটা আপনার বন্দুক থেকে হয়েছে। যদি আপনার বন্দুকের গুলি অনুজের বডি থেকে পাওয়া গুলির সাথে ম্যাচ করে যায়, তখন খাবারটা আমি খাওয়াবো, তাও জেলে। বাবলু, ইয়েস স্যার। নিয়ে চলো সব। এই দারোগা, নিয়ে যাও। এগুলো। এই দাঁড়া। আরে কি হয়েছে স্যার? যাদব, রজনী পান্ডের বন্দুক থেকে বেরোনো গুলি অনুজের গায়ে লাগা গুলির সাথে ম্যাচ করেনি। ইনফ্যাক্ট রজনী পান্ডের বাড়ি থেকে আনা কোনো বন্দুকের গুলি ওই গুলির সাথে ম্যাচ করছে না। এটা কি করে হতে পারে, যেখানে সবাই জানে যে অনুজের মার্ডার রজনী পান্ডেই করেছে? দিনে দুপুরে বাজারের মাঝখানে সবার সামনে অনুজের খুন করলো, কিন্তু সবাই বলছে কেউ জানেই না। এই রজনী পান্ডের ভয় কোনো সাক্ষী সামনে আসতে চাইছে না। যাদব, প্রত্যেকবার রজনী পান্ডে আমাদের থেকে একটা ধাপে এগিয়ে যায় কি করে? আমরা যাই করতে যাই না কেন, সেটা আগে থেকেও জানতে পারে কি করে? আচ্ছা দাদু, রজনী পান্ডের কাছেও 9mm পিস্তলের লাইসেন্স আছে? ইয়েস স্যার। আর বাঁচতে পারবে না রজনী পান্ডে। তোমার গাড়ি পুরনো হয়ে গেছে, যাও গে নতুন কেন। আর এইভাবেই আমাকে সমস্ত খবর দিও। এবার রজনী পান্ডেকে ধরার একটাই সুযোগ আছে আমাদের কাছে, আর সেটা হলো অনুজের স্ত্রী শ্রদ্ধা। শ্রদ্ধা সাক্ষী না দিলে কিছুই করা যাবে না। ম্যাম, আপনার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে। আমি আপনার কষ্ট বুঝতে পারি। বাহ, খুব ভালো। প্রথমে মা ব্যথা দেয়, তারপর ছেলে এসে মলম লাগায়। তোমার এই মিথ্যে নাটক তোমার কাছেই রাখো, আর আজকের পর থেকে এখানে কখনো আসবে না। বেরো এখান থেকে। 1 মিনিট ম্যাম, আপনি আমার মায়ের ব্যাপারে কি বললেন? প্লিজ আমাকে সমস্তটা বলুন, সত্যিটা কি? আমি সত্যিটা জানতে চাই। সত্যিটা শোনার সাহস আছে তোমার? খুব ভালো, খুব ভালো বৌদি। এই পেয়েছিস? আচ্ছা আচ্ছা, শোনো, এবার জনগণের কাছে ভোট কি করে চাইবে একটু বলে শোনাও। হ্যাঁ তো আমার ভাই আর বোনেরা, আমি এইবার এখান থেকে নির্বাচনে লড়ছি, আর আমি জানি যে আপনাদের সবার মূল্যবান ভোট আমিই পাবো। আরে ধমকালে হবে না, ভোট চাইতে হবে, কৃপা ভিক্ষা করতে হবে ভালোবেসে, তবে পাবে ভোট, না হলে এমনি পাবে না। হ্যাঁ তো আমার ভাই আর বোনেরা, আমি এইবার এখান থেকে নির্বাচনে লড়ছি, আর আমি জানি যে আপনাদের মূল্যবান ভোট আমাকেই দেবেন। রাজ্য দিদি, জিন্দাবাদ, রাজ্য এই তো, দিদি, জিন্দাবাদ। রাজ্য আরে দিদি। বাবা, কি হলো রে বাবা, তোর মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমি তোমার সাথে কথা বলতে চাই আলাদাভাবে। মা, তুমি শ্রদ্ধা ম্যামের হাজবেন্ডকে মেরেছো। আরে বাবা, কে তোর মনের মধ্যে এইসব বিষ ঢালছে? আমাকে একবার বল। না মা,
আজ প্রথমবার সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এতদিন ভাবতাম তুমি মানুষকে সাহায্য করো, কিন্তু এখন তো মনে হচ্ছে যে খবরের কাগজে মিডিয়াতে যে সমস্ত খবর দেখি সেগুলো সব গুজব নয়, বরং সেগুলো সব সত্যি। আরে বাবা, এইসব আমার শত্রুদের চাল। আমি ওই সাংবাদিককে মারিনি। আর শ্রদ্ধা তোর স্কুলের টিচার, আমি কেন মারবো বলতো ওর স্বামীকে? আমার দিব্যি দিয়ে বলো যে তুমি মারোনি ওনার হাজবেন্ডকে। বিবেক, দেখলে, বলতে পারলে না তো, কারণ তুমি নিজের হাতে ওনাকে মেরেছো। আমি তোর দিব্যি খেতে এই জন্য চাইছি না যে আমি অনুজকে মেরেছি, বরং এই জন্য চাইছি না কারণ তুই আমার সব কিছু রে বাবা। তাই আমার জন্য তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আর তোর থেকে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আমার কাছে আর কিচ্ছু নেই রে। আমি নিজেও নই। মা, শ্রদ্ধা ম্যাম অনেক দুঃখে আছে, ওনার কষ্টকে আর বাড়িও না। আমি কেন ওর কষ্ট বাড়াবো? আমি তোকে সাহায্য করব। আর দেখ, এইসব রাজনীতি এগুলো বোঝার জন্য তুই অনেক ছোট রে বাবা। তুই বিদেশ যা, লেখাপড়া কর, আমি আছি তো এখানে। আমি সব সামলে নেব, ভরসা কর আমায়, সব সামলে নেব আমি। আর এটা তো আমি আমাদের হবু সন্তানের জন্যই করছি। আর যদি বাকিদের মতন আমিও চুপ করে বসে যাই, তাহলে হবু সন্তানের চোখে চোখ রাখবো কি করে? দেখো, তুমি আমার বউ হওয়ার পাশাপাশি একজন টিচার। যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে এই সমাজকে কি মেসেজ দেব? তুমি ঠিক বলেছিলে। আমি কিভাবে ভয় পেতে পারি? যদি আজ আমি ভয় পাই, তাহলে আমি নিজের আর নিজের বাচ্চার চোখে কখনো চোখ রাখতে পারবো না। আমি তোমার স্ত্রী, আমি কিভাবে ভয় পেতে পারি? আমি ভয় পাবো না। আচ্ছা শ্রদ্ধা ম্যাডাম, রজনী পান্ডের বিরুদ্ধে আপনি সাক্ষী দেবেন এই মতটা পাল্টানোর কারণ? আমার বাচ্চার জন্য। অনুজ চায় না যে আমাদের বাচ্চা ভয়ে ভয়ে বড় হোক। সেটাই হবে। এখন থেকে আপনার সুরক্ষা আমাদের দায়িত্ব। আরে দিদি, তোমায় তো হেব্বি দেখতে লাগছে। আমি তো তোমাকে বলছি, এটা দেখেই লোকে তোমায় ভোট দিয়ে দেবে, আর চাইতে যেতে হবে না। ভেতরে যেতে পারবেন না আপনি? প্লিজ দাঁড়ান এখানে, আপনি ভেতরে যাবেন না। কি দারোগা বাবু, উর্দিকে ভালোবাসেন না বোধহয়, অনুমতি ছাড়াই চলে এলেন। মনে আছে আমি বলেছিলাম আমি আপনাকে জেলের ভাত নিশ্চয়ই খাওয়াবো? সময় এসেছে। অনুজকে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। এই দারোগা, তোর মাথা খারাপ হয়েছে নাকি? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। শ্রদ্ধা আপনাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। এবার চুপচাপ চলুন, না হলে পুলিশ ফোর্স দিয়ে পুরো শহরের সামনে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবো। এই যে ইন্সপেক্টর, এই আমার দিদির ব্যাপারে আর একটা কথা বললে না। এখন আমি আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু কোর্টের রায় এখনো বাকি আছে। শুনছো দিদি, কিচ্ছু হবে না। এই চল জলদি, ফোন লাগাও উকিলকে। তুই যা, গাড়ি বের কর। আমাদের জীবনটাও কিন্তু দাবা খেলার মতো। একদিকে রাজ্য পাণ্ডের মতো অপরাধী তার পাওয়ারের অপব্যবহার করে সাধারণ মানুষকে পায়ের তলায় পিষে মারছিল, কিন্তু যখন সেই মানুষ ভয় না করে এটা ঠিক করে নেয় যে এর সে প্রতিবাদ করবেই, তখন সেই মানুষ এর কিন্তু শেষ দেখে ছাড়ে।
গর্ভবতী শ্রদ্ধা নিজেরা নিজের সন্তানের চিন্তা না করে রাজ্য পাণ্ডের বিরুদ্ধে কমপ্লেন তো লিখে দেয়, কিন্তু রাজ্য পাণ্ডের মতো মহিলা এত সহজে হার স্বীকার করে নেওয়া মহিলা ছিলেন না। আরে প্রণাম দিদি। আরে আমি তো প্রথম থেকেই জানতাম তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। রাজ্য দিদি আরে দেখলে তো ওই দারোগা হুমকি দিয়ে গেল, কি করলো আমাদের? দুদিনে তোদের বৌদি বাইরে বেরিয়ে এলো। আরে আমি তো আগে থেকেই জানতাম দিদির সাথে কি হবে। রাজ্য দিদি, রাজ্য দিদি। আর এক মিনিট হাইকমান্ডের ফোন ধরো। প্রণাম নেবেন। রজনী দেবী ভালো মতো পৌঁছেছেন তো? খুব ভালো। এবার কি ভাবছেন তাহলে? আপনি বললে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেব আমি। মার্ডার কেস চলছে আপনার বোর্ড, আর পার্টির ভাবমূর্তিও খারাপ হচ্ছে। যদি এই কেসটা তাড়াতাড়ি না মিটে যায় তাহলে আমি আপনার টিকিট বাতিল করে দেবো, আর আপনার ফ্যামিলির কেউ কোনোদিনও টিকিট পাবে না। তাছাড়া আপনি আপনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন না? আচ্ছা, ওটা বাদ দিলেও আপনার নিজেরই রাজনীতিতে আসা স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে, বুঝলেন তো? ওই ক্রাইম রিপোর্টারের বিধবাকে নিয়ে কি করবে? মাথা ধরিয়ে দিচ্ছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট তো হয়, এতে আমরা কি করতে পারি? আমাদের নেত্রী জিন্দাবাদ। সব ঠিকঠাক আছে? মনে থাকে যেন কোথায় বোতাম টিপতে হবে। আমাদের নেত্রী জিন্দাবাদ। দাদা, ভোটটা আমাকেই দেবেন। আমাদের নেত্রী জিন্দাবাদ। অনুজ, কাল অনেক বড় একটা দিন। রজনীর বিরুদ্ধে তুমি যে লড়াইটা শুরু করেছিলে, কাল তার সাক্ষী দিয়ে আমরা এই লড়াইটাকে শেষ করব। যাদব। ইয়েস স্যার। আমাদের শ্রদ্ধার বাড়ি যেতে হবে। কেন, কি হয়েছে? শ্রদ্ধাকে সকাল 10টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে সাক্ষী দেওয়ার জন্য। শুধু এটুকু ভেবে নাও যে রজনী পাণ্ডের গোটা সাম্রাজ্য এবার শেষ হতে চলেছে। আপনি তো আগে ব্যাপারে বলেননি। হ্যাঁ যাদব, কারণ আমাদের প্রত্যেকটা পদক্ষেপ রজনী পাণ্ডে আগে থেকে জেনে যেতে পারে, আর এই কারণেই থানাতে আমি তোমাদের কাউকে কিচ্ছু বলিনি। শুনছো? তোমার ফোন। প্রণাম নেবেন। প্রণাম। রজনী দেবী, আপনি কিছু খবর রাখেন? কি হয়েছে? আজ ইন্সপেক্টর কবির ম্যাজিস্ট্রেটের প্রাইভেট চেম্বারে ইম্পর্টেন্ট কেস বলে ওই রিপোর্টারের স্ত্রীকে সাক্ষী দেওয়ার জন্য পেশ করবে। যদিও ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী দিয়ে দেয়, আপনার রাজনীতির ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। দেখুন, রজনী নাম আমার, এত হালকা ভাবে আমাকে নেবেন না। এখানে সবাই আমাকে মাথায় করে রাখে। আপনি আমার রাজনীতির ক্যারিয়ার কি শেষ করবেন? আপনারও যে আমাকে প্রয়োজন সেটা আপনি খুব ভালো করেই জানেন। কি হলো? আরে ওই সাংবাদিকের বউটা ম্যাজিস্ট্রেটের অফিসে যাচ্ছে সাক্ষী দিতে। তাড়াতাড়ি কিছু করো, যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আবার কে ফোন করলো? রজনী দিদি, শ্রদ্ধা সাক্ষী দিতে যাবে। আর তুই আমাকে এখন এই কথাটা বলছিস? ইন্সপেক্টর সাহেব এক্ষুনি থানা থেকে বেরোলেন, শ্রদ্ধাকে সঙ্গে নিয়ে যাবে। আজ যেন ওই মেয়েটা কিছুতেই না বাঁচে। ভগবানও আজ ওকে বাঁচাতে পারবে না। সাক্ষী দেবে, শেষ করে দেব ওকে, আমি শেষ করে দেব। সূর্য, গাড়ি বের কর।
দরজা খোল। দরজা খোল। আজ ওকে আমি শেষ করেই দেব। তোর এত সাহস! ও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। খোল। সূর্য, হ্যাঁ ওইদিকে গিয়ে দেখ। দেখছি দিদি। এই খোল, এই দরজা খোল। বাইরে বেরো। আরে ও তো দরজাই খুলছে না। দরজা খোল। খোল। তোর গল্প আজ আমি এখানেই শেষ করব। এই তুই দরজা খোল। খোল দরজা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি তুই? আজ তোকে শেষ করবই। খোল। আরে দাঁড়িয়ে আছিস কেন? ভাগ দরজা। আরে বেরো। খোল দরজা। দরজা ভেঙে দে। আজ যেন ওই মেয়েটা কিছুতেই না বাঁচে, ভগবানও বাঁচাতে পারবে না। সাক্ষী দেবে, আজও মরবেই। সূর্য, গাড়ি বের কর। বিবেক, তুমি এখানে কিভাবে এলে? পেছনের দরজা দিয়ে লুকিয়ে এসেছি। মা জেনে গেছে যে আপনি ওর বিরুদ্ধে সাক্ষী দিতে চলেছেন। ও আপনাকে মারতে এখানেই আসছে, কিন্তু বিশ্বাস করুন আমায়, আমি আপনার কিচ্ছু হতে দেব না। এই খোল। বেরো এখান থেকে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি দরজা খুলছি। মা আমাকে দেখলে আর কিচ্ছু বলবে না। কি হলো? ও শোনা, কি হলো? কি করলো? নিয়ে চলো সবাইকে। আমাদের একমাত্র ছেলে। বিবেক, বিবেক, বিবেক। যে পরিবারকে রক্ষা করার জন্য রাজ্য পাণ্ডে অপরাধের জগতে পা রেখেছিল, আজ সেই পরিবারের একমাত্র ছেলেকে সে নিজের হাতে শেষ করে ফেলে। রাজ্য তার সব অপরাধ স্বীকার করে, আর তারই সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ হাবিলদার গণেশকেও গ্রেপ্তার করে। অন্যের বাড়িতে যে আগুন লাগায় একদিন না একদিন তার বাড়িও ভস্মীভূত হয়ে যায়। সেই জন্য আজ থেকেই আপনারা ঠিক করে নিন যে আপনারা সবসময় ভালো কাজই করবেন, যাতে আপনাদের পাপের ফল আপনার ভালোবাসার মানুষদের না ভোগ করতে হয়। সৎ পথে থাকার জন্য অনুরোধ করে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে অ্যালার্ট করাতে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।